নমস্কার। আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের পক্ষ থেকে আজকে এই লাইভে আমরা আসলাম, হয়তো অনেকটাই দেরি হলো। প্রথমত আপনাদের জানিয়ে রাখি যে আমরা এই যে নোটিফিকেশন এবং গেজেট জোর করে আমাদের উপর চাপিয়ে আমাদেরকে পরীক্ষার পথে ঠেলে দিতে হচ্ছে রিভিউ রেজাল্ট না দেখে, সরকারের এই অশুভ যে মনোবৃত্তি আমরা সেটাকে ঠিকমতো নেইনি। তাই আমরা ইমিডিয়েট হাইকোর্টে এই যে নতুন যে গেজেট এবং নোটিফিকেশন তারা পাবলিশ করেছে তার এগনেস্টে আমরা 4টে কেস করেছি মঞ্চের পক্ষ থেকে। যেমন WPA 13160/2005, WPA 13476, WPA 12713, এই ধরনের এগুলো আমাদের আসলে কেস নাম্বার যেগুলোতে আমরা করেছি, এবং 4খানা কেস আমাদের পক্ষ থেকে হয়েছে। 4খানা কেস আমরা বিভিন্ন বিভিন্ন গ্রাউন্ড এবং বিভিন্ন বিভিন্ন স্ট্র্যাটেজি নিয়ে করেছি। মাননীয় প্রতীকধর মহাশয়, অনিন্দ মিত্র মহাশয় সহ আরো একাধিক আইনজীবী, আমরা সিনিয়র আইনজীবী দিয়ে এইগুলোকে ডিল করছি। আগামীকাল 10:30টার সময় মঞ্চের পক্ষ থেকে আমরা এই কেসটাকে মেনশন করাচ্ছি। আপনারা জানেন ইতিমধ্যে দুবার মেনশন করানো হয়েছে, একটা সুব্রপ্রকাশ লাহিড়ীর পক্ষ থেকে, একটা বিকাশ রঞ্জন বাবুদের পক্ষ থেকে মেনশন করানো হয়েছিল, কিন্তু যেহেতু সেগুলোকে সরিয়ে দেওয়া হয়েছে, একটা স্পেশাল বেঞ্চ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল যে না এখন হবে না, আর রিসেন্টলি আর একটা মেনশন করানো হয়েছিল, সেখানেও তিনি অ্যাকসেপ্ট করেননি। তো জানি না, আমরা নতুন ভাবে মানে সিনিয়র আইনজীবী, হাইকোর্টের সবচেয়ে প্রবীণ আইনজীবী, বর্ষিয়ান আইনজীবী, প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল, তাকে দিয়ে আমরা কালকে চেষ্টা করছি মেনশন করিয়ে যাতে কেসটা ওঠে। আর এই যে আমরা চেষ্টা করছি, হঠাৎ অনেকে বলছেন যে ডাইরেক্ট এটা সুপ্রিম কোর্টে কেন যাওয়া হলো না। আসলে এখানে আপনারা দুটো আর্টিকেলের কথা বলতে হয়, একটা হচ্ছে আর্টিকেল 226 আর একটা হচ্ছে আর্টিকেল 23। অর্থাৎ যদি আমরা এই ধরনের কেসকে ডাইরেক্ট সুপ্রিম কোর্টে নিয়ে যেতাম, এক তো সুপ্রিম কোর্টে এখন সামার ভ্যাকেশন চলছে, তাই স্পেশাল বেঞ্চ, ওখানে ওঠার কোনো সম্ভাবনা নেই, একদমই নেই সম্ভাবনা। তো সেই জায়গায় দাঁড়িয়ে ডে বেঞ্চে যতদিন আমরা নিয়ে যেতাম, মানে তাহলে ততদিনে অলরেডি আমাদের ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যেত। তাছাড়াও সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে আইনে আর্টিকেল 226, এটা হচ্ছে আগে সুপ্রিম কোর্টে যেতে হয়, তারপরে সুপ্রিম কোর্ট সেটাকে অ্যাকসেপ্ট না করলে, হাইকোর্টে যেতে হয়, হাইকোর্ট সেটাকে অ্যাকসেপ্ট না করলে তারপরে আমরা সেটাকে যেতে পারি, অর্থাৎ তখন আমরা 32 আর্টিকেলের দিকে যেতে পারি। তাই আমরা প্রথমে যেটা করেছি সেটা আমরা সুপ্রিম কোর্ট না গিয়ে হাইকোর্টে গিয়েছি, এবং বিভিন্ন স্ট্র্যাটেজি মেনে আমরা 4টি কেস করেছি। কিন্তু এই 4টে কেস আমরা করলাম কেন, কি কি আছে সেই ড্রাফটে, কেন করতে গেলাম, এবং এই যে গভর্নমেন্ট 2016 এবং 25 এই দুটোকে মিলিয়ে দিয়ে একটা নতুন গেজেট পাবলিশ করলো, এটা কি খুব সাধারণ ব্যাপার বলে আপনাদের মনে হয়? আসলে এটা খুব সাধারণ ব্যাপার নয়, এটা ওদের পুরোপুরি ভাবে পরিকল্পিত। সেটা নিয়ে আমরা ধারাবাহিকভাবে আমাদের কি কি আছে ড্রাফটের মধ্যে, বা কেন এই 16-25কে জুড়ে দেওয়া হলো, সবটা মিলিয়ে আমরা আপনাদের সামনে পুরো ব্যাপারটা তুলে ধরছি। এবং কালকের যে আমাদের আপডেট সেটা আমরা পরে নিয়ে আসবো, পরে ব্যাপারটা বলবো কনক্লুশনে। এখন আপনাদের সামনে এই ব্যাপারে একটু বলবে চিন্ময়, তারপরে হুমায়ুন, তারপরে সঙ্গীতা দি, তারপরে আমি আবার আমার বক্তব্য বলবো। দেখুন, এই যে মানে আমরা প্রথম থেকেই দেখে আসছি যে টেন্টেড আর আনটেন্টেড এই বিষয়টাকে গুলিয়ে দেওয়া হচ্ছে, সেটা সরকার পক্ষ, এসএসসি বা যে কোনো ডিপার্টমেন্টের তরফ থেকে, এবং এইটাই একটা বড় ভুল করছে সবসময় সরকার পক্ষ। কারণ আমরা দেখেছিলাম যে সবসময় সুপ্রিম কোর্টে হোক বা যে কোনো ভাবে হোক, সেগ্রিগেশনের ওপরে জোর দেওয়া হয়েছিল যে যদি আলাদা করা সম্ভব তাহলে কোনো রকম ভাবে চাকরি যেতে পারে না। তো সেখানে দাঁড়িয়ে সেগ্রিগেশন এক প্রকার হয়েই আছে যে টেন্টেড কারা আনটেন্টেড কারা, এবং সেইভাবে যখন পরীক্ষার কথা আসছে সেটাকে আমরা কেন মানে আবার তার বিরুদ্ধে আমরা কোর্টে গেলাম। কারণ আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা যেটা জানতেও পারছি যে অনেক টেন্টেড ক্যান্ডিডেটস আছে যারা কিন্তু ফর্ম ফিল আপ করছে। তো ইদানিং কালে আমরা দেখতে পেয়েছি সৌগত ভট্টাচার্যের এজলাসে একটা ভার্ডিক্ট অনুযায়ী যে সেখানেও
এটা ক্লিয়ার যে যারা অযোগ্য বা টেন্টেড তারা পরীক্ষায় বসতে পারে না। কারণ আমরা তো জানি সেটাই যে যারা দুর্নীতির সঙ্গে জড়িত প্রমাণিত তারা মানে এই চান্সটা পাওয়ার কথা নয়। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে যখন সরকার পক্ষ আবার এটাকে SLST 2 নাম দিয়েছে এবং 2025 বলে চালাচ্ছে, সেখানে একটা আইনগত ফাঁক দেখিয়ে সেখানে টেন্টেড আনটেন্টেড সকল পরীক্ষার্থী মানে চাকরিজীবী যারা সকলকে পরীক্ষায় বসানোর একটা যে কাজ করছে, এটা যদি মানে ধরে নিলাম পরীক্ষা হলো নিয়োগ হলো, আবার 4 বছর পরে তো আবার এটা ক্যান্সেল হয়ে যাবে বা সুপ্রিম কোর্টের কাছে বা হাইকোর্টের কাছে তো এটা আবার অবৈধ হয়ে যাবে। তাহলে এই চক্রান্তটাকে কি আমরা মেনে নেব? এটা কখনোই হতে পারে না। সৌগত ভট্টাচার্যের এজলাসেই কিন্তু এটা বলা হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই চক্রান্ত কখনোই মেনে নেওয়া যায় না। এটাও ড্রাফটিং এ আছে যে টেন্টেডদের সঙ্গে আনটেন্টেডদের মিলিয়ে দেওয়ার একটা প্রয়াস এবং একসঙ্গে পরীক্ষা নেওয়ার প্রয়াস চলছে, যেটা কখনোই কাম্য নয়। এইটুকুই বলার। হুমায়ুন অবশ্যই নেক্সট কি আর ড্রাফটে আছে সেটা বলুন। আর একটা বিষয় হলো, যে গভর্নমেন্ট 30 তারিখে নোটিফিকেশন বার করেছিল, সেখানে এমনিতেও অনেক ভায়োলেশন হয়েছে অর্ডারের। সেখানে সুপ্রিম কোর্ট হোক বা হাইকোর্ট হোক, আর একটা কথা বলা হয়েছিল ডিক্লেয়ার্ড ভ্যাকেন্সি বা অ্যাফোরসেড ভ্যাকেন্সি। তো সেটাও কিন্তু মানেনি। তো আমাদের এটাও একটা দাবি যে অনলি 2016 কে নিয়ে অ্যাফোরসেড ভ্যাকেন্সি বা ডিক্লেয়ার্ড ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সিতে রিক্রুটমেন্ট করা হোক। দরকার হলে গভর্নমেন্ট এই যে টোটাল রিক্রুটমেন্টকে দুটো সেগমেন্টে ভাগ করুক। একটা অনলি ফর 2016, সেখানে যে অবস্থায় যে কন্ডিশনে 2016 সালে পরীক্ষায় বসেছিল, বর্তমানে সে সেই কন্ডিশনে সেইভাবেই পরীক্ষায় বসবে। কারণ এখানে অনেকগুলো কিন্তু প্রবলেম এই মুহূর্তে উঠে এসছে, যেগুলো কিন্তু কোনো রেকটিফিকেশন করা সম্ভব নয়। যেমন সেটা ওবিসি হোক আর বা অন্যান্য কেস হোক বা বয়সজনিত কারণ হোক, সেটা অবশ্য রিল্যাক্সেশন দিয়েছে সুপ্রিম কোর্ট। কিন্তু অনেকগুলো প্রবলেম কিন্তু এই মুহূর্তে তৈরি হচ্ছে। সেই প্রবলেমগুলো তখনই হবে না যখন কিন্তু সুপ্রিম কোর্ট এই সিলেকশন প্রসেসকে দুটো সেগমেন্টে ভাগ করবে, দুটো সেগমেন্টে আলাদা আলাদা ফর্ম ফিল আপ করাবে। একটা ফ্রেশার্স এবং একটা 2016-এর যারা ক্যান্ডিডেট ছিল, তারা সেই সময় যে শর্তে ছিল, মানে যে কন্ডিশনে ফর্ম ফিল আপ করেছিল, বর্তমান সেই একই কন্ডিশনে একই সিটে ফর্ম ফিল আপ করবে। এবং আর একটা বিষয়, এখানে আজকে 2016, 10 বছর আগে, 10 বছর আগের একটা সিট, অনেক ক্যান্ডিডেট সেই সময় উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। সো আমার সিটে আমি আমার চেয়ারটাকে সুপ্রিম কোর্টের অর্ডারে, আমার চেয়ারটা রাজ্য সরকারের দুর্নীতিতে আমার চেয়ারটা নিলামে উঠলো। সেই চেয়ারটাতে ভাগ বসাচ্ছে আমরা যে সময় চাকরি পেয়েছিলাম, সেই সময় যারা এইচএস পরীক্ষা দিয়েছিল, তারা আজকে এসে আমার চেয়ারটাতে ভাগ বসাচ্ছে। এর থেকে দুর্ভাগ্যজনক আর কিছু হয় না। তো এটা আমি মনে করি এই যে মানে নোটিফিকেশনটা, এটা সম্পূর্ণ মানে যে কোনো মানে এটা তো আইন বিরুদ্ধই, তার সঙ্গে এটা মানবতা বিরোধী বলা যায় এবং সবকিছুর ঊর্ধ্বে চলে গেছে আর কি। এটা কোনোভাবে মানা যায় না যে আমার সিটে আমার স্টুডেন্ট, মানে আমার স্টুডেন্টের মতো একজন, সে আমার আমার সিটের জন্য মানে কম্পিটিশনে নামছে আমার সঙ্গে, আমার স্টুডেন্ট। তো বেসিক্যালি এটা আমরা কোনোভাবেই মানছি না। আমরা এই অ্যাফোরসেড ভ্যাকেন্সি বা ডিক্লেয়ার্ড ভ্যাকেন্সি নিয়ে আমরা কিন্তু এটা আমরা আমাদের ড্রাফটে রেখেছি, সেটা নিয়েও আমাদের মুভ থাকবে। এবং শুধু অ্যাফোরসেড ভ্যাকেন্সি নয়, এবং অনলি 2016 যেন বসে, 2016-এর ক্যান্ডিডেটরা অনলি 2016 ভ্যাকেন্সিতে বসবে, সেখানে আর কেউ নতুন করে ঢুকবে না। আর একটা বিষয় গেল, যে ভ্যাকেন্সি নতুন করে ইনক্রিজ হয়েছে, সেই ইনক্রিজ ভ্যাকেন্সিতে নতুনরা বসুক, সেখানে কম্পিটিশন ওপেন টু অল করা হোক। এইবার গভর্নমেন্ট যদি মনে করে হ্যাঁ এই যে 10% রিজার্ভেশন রাখবে ইন সার্ভিস, মানে তো এখানে কোথাও উল্লেখ করেনি যে এই এই যে 10% মার্কস এটা 2016 এসএসসি ক্যান্ডিডেটদের দেওয়া হলো, তা তো নয়। তো ঠিক আছে, ওয়েলকাম। তো তারা দিয়েছে 10% রিজার্ভ মানে মার্কস, যে অ্যাডিশনাল মার্কস যেটা যেটা মানে এক্সপিরিয়েন্স মার্কস, সেটা থাকুক। সেটা দিয়ে তারা ওই নতুন ভ্যাকেন্সিতে নতুনদের সুযোগটা দিক, এটা কিন্তু আমাদের দাবি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি, একে তো কম্পিটিশন ওপেন টু অল, তারপরে কিছু কিছু সাবজেক্টে আমরা চাকরি করছি, অনেক সাবজেক্ট এরকম যে মাস্টারমশাই যে পোস্টে চাকরি করছে, তার পোস্ট আদেও নতুন এসএলএসটি তে নেই। যেমন ধরুন এগ্রিকালচার বেঙ্গলি মিডিয়াম, এসটি মেল ফিমেল সিট ছিল দুটো,
সেই দুটো সিটে কিন্তু দুজন চাকরি করছে, কিন্তু নতুন যে পরীক্ষাটা হবে সেই ভ্যাকেন্সিটা নেই, সেই ভ্যাকেন্সিটা জিরো। তাহলে সে কোন সিটে পরীক্ষায় বসবে, সে কোথায় কম্পিটিশন করবে? কিরকম মানে এটা কি মানে কিরকম ধরনের মানে রোস্টার বানানো হয়েছে এটা? এটা তো সম্ভব নয় যে একটা ক্যান্ডিডেট যে তার পোস্ট নিয়ে, তার পোস্টটাকে তো একে তো নিলামে তোলা হলো, তারপরে তার পোস্টটাই নেই, সে কোথায় কম্পিটিশন করবে? শুধু এগ্রিকালচার নয়, অ্যানথ্রোপোলজি, ওবিসি বি, বেঙ্গলি মিডিয়াম সিট ছিল একটা, সেখানে একজন চাকরি করতেন, তার সিটটাও পুরোপুরি জিরো হয়ে গেছে, নীল করে দেওয়া হয়েছে। সে চাকরি করছে কিন্তু নেক্সট এসএলএসটি তো তার সিটেই নেই। এছাড়া হিন্দি মিডিয়াম এবং নেপালি মিডিয়ামে এরকম আরো কেস আছে, তার কিন্তু ভ্যাকেন্সিটাই নেই, তার সেই পদটাই নেই নতুন এসএলএসটিতে। আর একটা বিষয়, ফিজিক্যাল সায়েন্সে 2016-এ জেনারেল ক্যাটাগরিতে 1496 সামথিং, 1494-96টা সিট ছিল। তো সেই সিট 1100 মতো, 1100-র আশপাশে নামিয়ে নেওয়া হয়েছে, 322খানা সিট ওখানে কমিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে যারা চাকরি করছে জেনারেল ক্যাটাগরিতে, তাদের 322 জন কিন্তু আর চাকরি পাবেন না। মানে তাদের 322 জনের কিন্তু আর কোনো পোস্টই নেই। মানে একে তো সবাই চাকরি পাবো কিনা, এই যে 2016-এ যারা আনটেন্টেড ক্যান্ডিডেট আছে সবাই চাকরি পাবে কিনা তার নিশ্চয়তা নেই। তার উপরে আবার যে সমস্ত আনটেন্টেড ক্যান্ডিডেটরা যে পোস্টে চাকরি করছে তার পোস্টটাকেও কেড়ে নেওয়া হয়েছে। তো এই সমস্ত পয়েন্টগুলো অ্যাডিশন আছে। এছাড়াও আরো কিছু অ্যাডিশনাল পয়েন্ট আছে যেগুলো সঙ্গীতা দিয়ে একে একে আলোচনা করবে, মেহবুব আছে সে একে একে আলোচনা করবে। তো আমি সঙ্গীতা দিকে বলছি যে আরো কিছু পয়েন্ট আছে সেই বিষয়ে একটু আলোকপাত করার জন্য। হ্যাঁ, যেটা চিন্ময় বলল যে টেন্টেডদের পরীক্ষায় বসতে দেওয়ার একটা যেটা মানে আবার দুর্নীতি সূত্রপাত হচ্ছে। 2 নম্বর যেটা হুমায়ুন বলল যে ভ্যাকেন্সি প্রবলেম, সেখানে অনেক টিচার আছে যারা 2016-তে চাকরি করেছিল সেই পোস্টে, সেই পোস্ট এখন জিরো হয়ে গেছে। যেমন আজকে আমাদের মঞ্চেই দুজন এসেছিলেন, তারা নেপালি মিডিয়ামে ফিজিক্সে চাকরি করতেন, জেনারেল ক্যাটাগরি, সেই পোস্ট জিরো। ধরুন এসসি এসটি হলেও তারা জেনারেল অ্যাপ্লাই করতে পারতো, কিন্তু জেনারেল পোস্টেই জিরো, তাহলে তারা অ্যাপ্লাই করতে পারবে না। এই জায়গায় বিশাল প্রবলেম। সেখানে আমরা একটা কম্পারিজন লিস্ট আমরা তৈরি করেছিলাম, সেটা কোনোভাবে বিভিন্ন গ্রুপে ঘুরছে, যদিও সেটা কমপ্লিট কাজ ছিল না। একটা সেরকম ভাবে নিয়ে আমরা ওই গ্রাউন্ড তৈরি করে, যেটা হুমায়ুন বলল, সেই গ্রাউন্ডে আমাদের কেস ফাইল হবে। 3 নম্বর যে পয়েন্টটা সেটা খুব ইম্পর্টেন্ট এগুলোর মতোই, সেটা হচ্ছে এনসিটি রুল। 2016-এ যে আমাদের অনেক টিচার আছেন যারা চাকরি করছেন, তারা কিন্তু এনসিটি এর রুলেতে যে 5% মার্কসের ছাড় ছিল, মানে এখন 2025-এ যে গেজেট বেরিয়েছে সেখানে 50% মার্কস হলে তবে সে অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু 2016-তে 5% মার্কসের ছাড় ছিল, 45% মার্কস হলেই তারা মানে পরীক্ষায় বসতে পেরেছিল, ফর্ম ফিল আপ করতে পেরেছিল। তাহলে এখন এই নতুন রুল অনুসারে তারা পরীক্ষায় বসতে পারবে না, ফর্ম ফিল আপ করতে পারবে না। তাহলে সুপ্রিম কোর্টের জাজমেন্ট অনুসারে নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেডরা পরীক্ষায় বসতে পারবে। তাহলে যে টিচার 45% মার্কস নিয়ে এতদিন চাকরি করেছে আনটেন্টেড হয়ে, তাহলে সে তো ফর্ম ফিল আপটাই করতে পারবে না। এই গ্রাউন্ডে আমাদের একটা কেস হচ্ছে। বাকিটা মেহবুব বলে দাও। আচ্ছা, আর একটা বিষয় সেটা হচ্ছে মানে ফ্রেশার্সরাও কিন্তু কয়েকটা কেস করেছে, যেটা জানতে পারছি। সেটার ব্যাপার হচ্ছে যে ওরা যেটা বলতে চাইছে একদমই সঠিক তাদের দিক থেকেও, যে এই যে নোটিফিকেশন সেখানে লেখা তো যে মানে সাবজেক্ট টু দ্য আউটকাম অফ দ্য রিভিউ, তো রিভিউ এর ওপরে ডিপেন্ড করবে। তো আমি যদি একজন ফ্রেশার্স হতাম তাহলে ওদের মতোই চিন্তা ভাবনা আমারও থাকতো, যে এত বছর পরে একটা নিয়োগ হচ্ছে, এত বছর ধরে হয়নি, সেখানে গিয়েও আমাকে একটা মানে আইনের টানাপোড়েনের মধ্যে থেকে পরীক্ষা দিতে হবে। এর আদৌ কোনো নিয়োগ হবে কি হবে না, বা পরবর্তীতে এটাও আবার বাতিল হবে না তার কোনো গ্যারেন্টি নেই, কারণ পরে গিয়ে দেখা গেল সুপ্রিম কোর্ট রায় দিল যে কিছু একটা রিভিউয়ে, এবং সেখানে গিয়ে এটাও বাতিল হলো। তাহলে সেইভাবে কেন পরীক্ষা দেবে ফ্রেশার্সরা? এই জন্য কিছু মানে কেস করেছে শুনছি, যেখানে তারা বলেছে যে আমরা এই মানে কোন রকম কন্ডিশনের ভেতরে থেকে কেন পরীক্ষা দেব, আমরা চাইছি আমাদের জন্য একটা নিউ নোটিফিকেশন হোক,
এবং সেখানে যেন কোনো কন্ডিশন না রাখা থাকে, সেটা জানা গেছে। এবং এরকম অনেক কেস তারা করেছে। আচ্ছা, এখানে যেটা হয়েছে, আমাদের যে গ্রাউন্ড গুলো আমাদের 4টে কেসের মধ্যে রেখেছি, মোটামুটি কয়েকটা উঠে এলো। একটা হচ্ছে হুমায়ুন বলল যে রোস্টার ব্যাপারটাই পুরো এলোমেলো হয়ে গেছে। হ্যাঁ, অর্থাৎ ভ্যাকেন্সি গুলো কমে গিয়েছে, ভ্যাকেন্সি গুলো কোনো কোনো জিরো হয়ে গেছে, তাহলে অ্যাপ্লাই করা সম্ভব নয় এই ধরনের একটা গেজেটে। দ্বিতীয় আসছে এনসিআরটির যে পুরনো নিয়ম, 2016-তে আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম 9 বছর আগে, 9 বছর আগে ছিল এনসিটির পুরনো রুল। সেই পুরনো রুলসে দেখা যাচ্ছে যে কোনো একজন রিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেট, সে কিন্তু 45% নাম্বার পেয়ে কিন্তু সেই সময় সুযোগ পেয়েছেন, পরীক্ষা দিয়েছেন এবং চাকরি করছেন। যে এই নিয়মে কিন্তু এখন আর সে সেই সুযোগটা পাচ্ছে না, অথচ সুপ্রিম কোর্ট বলছে যে এ পরীক্ষা দেবে। তাহলে এই দুটো কন্ট্রাডিক্টরি হচ্ছে, নতুন গেজেট ভার্সেস ভার্ডিক্ট। তাহলে এটা একটা মানে আইন লঙ্ঘন করা হলো। এটা আমাদের একটা গেজেটের বিষয়, মানে ইয়ে কেসের ম্যাটার, যেটা দিয়ে আমরা এটাকে একটা স্টের দিকে নিয়ে যেতে চাইছি একটা। আর একটা হচ্ছে এনসিটির পুরনো যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী আর একটা বিষয় আছে, যারা হচ্ছে 250 নাম্বার পাস কোর্সে পড়ে কোনো একটা সাবজেক্টে, সে 9-10-এ টিচিং হিসাবে টিচিং প্রফেশনে এসেছিলেন, অর্থাৎ বসতে পেরেছিলেন, কিন্তু এখন সে আর বসতে পারবে না। তাহলে এই একটা নিয়ম, এই নিয়মটাও লঙ্ঘন হলো। এরকম এনসিটির পুরনো নিয়মে এরকম আরো বহু কিছু আছে। হ্যাঁ, বহু কিছু ঘটনা আছে যেটা বর্তমান নিয়মে নেই। বর্তমানে যেহেতু এনসিটির নতুন নিয়মকে লাগু করা হয়েছে, 50%-এর ক্রাইটেরিয়া ইত্যাদি ইত্যাদি, ফলে এই প্রবলেমটা আছে। আচ্ছা, আর হচ্ছে যে ওবিসির এখন একটা মামলা আমরা জানি যে সুপ্রিম কোর্টে আটকে আছে, এবং বর্তমানে ওবিসিটা আবার একটা সংযোজন রাজ্য বিধানসভা করেছিল। সেটা কি, সেটা একটা রেকটিফাই করার চেষ্টা করেছিল তালিকা। সেখানে দেখা গেল যে ওবিসি এ যারা পুরনো ছিল তারা ওবিসি এর বিতে চলে এসছে, যারা বিতে ছিল তারা এতে চলে এসছে। এই সমস্যাগুলো আছে। তো ওবিসি এ যে ছিল সে বিতে, যে বিতে ছিল সে এতে, এরকম নানান রকমের গন্ডগোল হয়ে গেছে। তারপরেও সেটা চলে গেল কি আবার স্টেতে, সেটা একেবারে জুলাইয়ের শেষের দিকে স্টে পর্যন্ত, জুলাইয়ের শেষ পর্যন্ত স্টে আছে। এখন ধরা যাক যে স্টেটা উঠেও গেল, ধরা যাক যে এই যে বর্তমানে তালিকা সেটা মেনেও নেওয়া হলো, কিন্তু তারপরেও সমস্যার সমাধান হচ্ছে কি, হচ্ছে না। তার কারণ হচ্ছে 2016-তে আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম, তখন ওবিসির যে ক্যাটাগরি, যে ব্যাপারগুলো যেমন ভাবে ছিল, সেই অনুযায়ী তারা যে ছাড় পেয়ে বা তারা যে সেই সিটের উপরে মানে কাউন্ট হয়ে সেই সিটের উপরে দাবি করে তারা যেভাবে পরীক্ষাটা দিয়েছিল, ফর্ম ফিল আপটা করেছিল, বর্তমানে এই সমস্যার সমাধান হলেও তাদের পক্ষে পুরনো রুলসে পরীক্ষা দেওয়া সম্ভব হবে না, কারণ সুপ্রিম কোর্টেই অলরেডি এটার উপরে স্টে আছে। তাহলে একমাত্র সমস্যার সমাধান হতে পারে 16 অনুযায়ী যদি এটাকে ভাবা যায়, তাহলে পরে সমস্যার সমাধান হবে। 25টাকে 25 অনুযায়ী ভাবলে আলাদা সমস্যার সমাধান হতে পারে। তো যাই হোক, এটা একটা গ্রাউন্ড হিসাবে আমাদের এই ব্যাপারটাকে মানে গ্রাউন্ডের মধ্যে আমরা রেখেছি। আর একটা যেটা কি হলো বলো, একটা গ্রাউন্ড আমি বলতে মিস করেছি, সেটা হচ্ছে মিডিয়াম। মিডিয়ামটা যদি মেহবুব বলো তো বলে দাও, আর নাহলে আমি বলে দিচ্ছি। মিডিয়াম, আগে যে মিডিয়াম ছিল, যে বেঙ্গলি মিডিয়ামে যে আমাদের যে এক্সাম হতো, সেখানে উল্লেখ ছিল 2016 গেজেট অনুসারে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ মানে গ্র্যাজুয়েশন এবং মাস্টার ডিগ্রিতে থাকলে তবে অ্যাপ্লাই করা যেত। এখন যেটা বলছে, যদি পোস্ট গ্রাজুয়েটের কেউ 50 মানে 50 মার্কসের যদি বেঙ্গলি করে থাকে, তাহলে সেও বেঙ্গলি মিডিয়ামে অ্যাপ্লাই করতে পারবে। তার মানে আদার স্টেটের ক্যান্ডিডেটও এখানে হচ্ছে আমাদের ওই বেঙ্গলি মিডিয়ামে অ্যাপ্লাই করতে পারবে। তার মানে সেখানে মানে পোস্ট মানে যে বেঙ্গলি মিডিয়াম নিয়ে যেটা বা নেপালি বা অন্যান্য যে সমস্ত মিডিয়াম নিয়ে, এটা সবার ক্ষেত্রেই এটা প্রযোজ্য হবে। তাহলে মিডিয়াম নিয়ে একটা কিন্তু বড় কিন্তু জল্পনা চলছে এখানে। আমরা একটা আইন অনুযায়ী একটা স্ট্র্যাটেজি নিয়ে আমরা এগোচ্ছি। আমরা যারা রিভিউ পিটিশনার হিসাবে আছি, আমাদের লয়ারের সাজেশন অনুযায়ী যারা আমাদের রিভিউ পিটিশনে অংশগ্রহণ করেননি, তাদেরকে আমরা রিড ফাইলের মধ্যে রেখেছি। এই ফাইলে
কারণ আমরা পরীক্ষার মধ্যে যেতে চাইছি না কোনোভাবেই। আর যাদেরকে আমরা রিভিউ পিটিশনের অংশীদার করেছি, মানে করিনি, রিভিউ পিটিশন যারা করেনি তারাই এখানে অংশগ্রহণ করেছে এবং রিট ফাইলটা করেছে। কারণ অনেকে বলছেন যে ভাই আমি তো ওবিসি ক্যান্ডিডেট। আরে ওবিসি ক্যান্ডিডেট দিয়েই ওবিসির কেস করানো হয়েছে, কিন্তু আমি তো এটাতে পার্টি হইনি, তাহলে আমার কি আমি কি এইখানে বেনিফিটেড হব না? অনেকে এটা বলার চেষ্টা করেছে, এরকম একটা সিনারিও ছড়ানোর চেষ্টা করছে। ব্যাপারটা একদমই নয়, এটা একদমই ভুল। কারণ এখানে পার্টি হতে হবে, এরকম হতে হলে তো আমরা সবাই পার্টি হয়ে যেতাম, যেমন ভাবে আমরা এসএলপি করেছিলাম, যেমন ভাবে আমরা রিভিউ পিটিশন করেছি। না, কোনো প্রয়োজন নেই। বরং আমরা রিভিউ পিটিশন করেছি বলেই এখানে আমরা না করে, আমরা স্ট্র্যাটেজিক্যালি যারা রিভিউ পিটিশন আমরা করিনি তাদেরকেই আমরা এর অংশীদার করেছি। বেনিফিটেড সবাই হবে, তাই নিয়ে কোনো সন্দেহ নেই, এটা একদম নিশ্চিত থাকুন। আমরা সেইভাবেই আইন অনুযায়ী যেভাবে যা করা উচিত সেইভাবে করেই করেছি। তো আমরা আশা করছি কালকে মেনশন করাবো, এবং আমরা আশা করছি যে যেহেতু আমাদের গ্রাউন্ড গুলো স্ট্রং, কারণ আমাকে সুপ্রিম কোর্ট পরীক্ষা বসতে বলেছে, অথচ আমি ফর্ম ফিল আপই করতে পারবো না। তাহলে এই সমস্যার সমাধান যতক্ষণ না হবে, কিভাবে আপনি পরীক্ষা ফর্ম ফিল আপ করাচ্ছেন? আপনি গায়ের জোরে করাচ্ছেন, আপনি বেআইনি কাজ করাচ্ছেন। তা এই গেজেটটা কোনোভাবেই অ্যাপ্লিকেবল নয়। এই গেজেটটাকে ইমিডিয়েট স্টে দেওয়া দরকার। আইন অনুযায়ী এটা অবৈধ। এরকম একাধিক, হয়তো আমরা সামান্য কিছু বললাম, কারণ অলরেডি এই বক্তব্য বা এই ভিডিও করতে করতে অলরেডি 20-21 মিনিট চলে গেছে। তাই আমরা বিস্তারিত আর বলছি না। এরকম একাধিক গ্রাউন্ড আছে, প্রচুর গ্রাউন্ড আছে আমাদের, শুধু এই কয়েকটা গ্রাউন্ড বললাম। ওবিসি ম্যাটার, এনসিআরটি রুলস, ভ্যাকেন্সি কমা, রোস্টার পয়েন্ট চেঞ্জ, এরকম একাধিক 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 সমস্যাগুলো আমাদের রিটে আছে, এবং সেইগুলো নিয়েই আমরা এগোচ্ছি। আমরা আশা করছি আমরা ইমিডিয়েট এই ফাইলে যাচ্ছি কালকে। এবার দেখা যাক কি হয়। কালকে আমরা ফিরে আসার পরে আবার তার আপডেট নিয়ে আমরা আবার লাইভে আসব, এবং সেই লাইভে শুধু আসা নয়, কালকের বিস্তারিত বিষয়ের সাথে সাথে আমরা আমাদের যে রিভিউ পিটিশন হয়েছে, 4টে জায়গা থেকে আমাদের রিভিউ হয়েছে, তো সেই রিভিউ গুলোর যে ড্রাফট আমরা অলরেডি বিভিন্ন জায়গায় বলেছি। তারপরেও আমাদের কাছে একটা আবেদন এসছে, আমরা যদি লাইভে এসে রিভিউর কয়েকটা পয়েন্টস এক একটা বিষয়ে আমরা বলি, আমরা চেষ্টা করব, এবং সেভাবে করেই এক এক দিনে এক একটা ড্রাফটে রিভিউর কি কি আছে সেই ব্যাপার নিয়ে একটু বলার চেষ্টা করব। বিস্তারিত আপনারা অবশ্যই আন্দোলনে আসুন। এখানে অনশন মঞ্চে যত আন্দোলনের দিকে আমরা এগোবো, তত সার্বিক একটা চাপ থাকবে, এবং আমাদের কেস বা আন্দোলন সবটাই খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আপনারা অবশ্যই আসুন। আমরা নতুন ভাবে কিছু পরিকল্পনা নিয়েছি, আপনাদের যদি এককভাবে না আসেন তাহলে সেই পরিকল্পনা আমরা এগিয়ে নিয়ে যেতে পারছি না। এটুকুই আমি বলবো, আর বাকিরা যদি আর কিছু বলতে চাই বলুক। আচ্ছা, তাহলে আপনারা অবশ্যই মঞ্চে আসুন, আন্দোলনে আসুন। আমরা বেশ কয়েকটা কর্মসূচির কথা রেখেছি, সেই কর্মসূচিগুলো আমরা ইমিডিয়েট প্রেস বিবৃতি আকারে দিয়ে দেব, আর সেই বিবৃতিগুলো দেওয়ার পর আপনারা অবশ্যই সেই অনুযায়ী কর্মসূচিগুলো নিয়ে অংশগ্রহণ করবেন। আর আমরা আরো আপনাদের জেলায় জেলায় যে কিছু কর্মসূচি এবং আরো কিছু পরিকল্পনার কথা আমাদের অ্যাডমিনদের পক্ষ থেকে কাল মিটিং করে নেওয়া হয়েছে, সেটা আপনাদেরকে জানানো হবে। হ্যাঁ, তাহলে মঞ্চে এখানে শেষ শুধু করি। এটুকুই বলবো, যেটা মেহবুব বললো, মঞ্চে আসার জন্য মঞ্চে সমস্ত ড্রাফট রাখা আছে, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট সমস্ত ড্রাফট রাখা আছে, আপনারা চাইলে পড়তে পারবেন। এবং আমাদের লিগ্যাল টিমের কেউ না কেউ থাকবে, যে কোনো প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। বিকালের দিকে তারা বসেন সবাইকে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো সুতরাং সবাইকে বলবো আমাদের অনশন মঞ্চে আসুন। না, সেইটুকু বলেই এন্ড করছি। আর বলো। আর একটা কথা, সেটা হচ্ছে মানে পুরো আলোচনাটাই হয়েছে শুধুমাত্র হাইকোর্টে এই নোটিফিকেশন আর গেজেটের বিরুদ্ধে আমরা কিভাবে গেছি আর কেন গেছি সেটার জন্য। এটা মানে পরীক্ষাটা আমরা যে চাইছি না, এবং এই গেজেট বা এই নোটিফিকেশন যে ইমিডিয়েটলি স্টে হওয়া দরকার, সেই জন্যই আমরা আলটিমেটলি রিভিউটাকেই আমাদের স্ট্রং যে পার্সপেক্টিভ সেই হিসাবেই দেখতে চাইছি। এবং আমরাও চাই যে সরকারও এই রিভিউটাকেই সব থেকে গুরুত্বপূর্ণ ম্যাটার হিসাবে দেখুক, নাকি পরীক্ষাটা নতুনদের জন্য নতুন ভাবে নেওয়ার চেষ্টা করুক, কোনো কন্ডিশন ছাড়া। আর আমাদের যারা যোগ্যরা রয়েছি তাদের পুনর্বলের ব্যবস্থা রিভিউয়ের মাধ্যমেই করুক, সেই জন্য আমরা সবসময় চাইছি। এবং এটাই আমাদের মানে মেন মোটিভ,
তাছাড়া এই পরীক্ষাটা যাতে না দিতে হয় বা এর যে ভুল ভ্রান্তিগুলো সেগুলো তুলে ধরে হাইকোর্টে কিভাবে স্টে আনা যায় সেই জন্যই আমাদের এই মানে স্ট্রিমইয়ার্ডের এই ভিডিও করা, আপনাদেরকে জানানো। কালকে থেকে নিশ্চয়ই আমাদের মেনশন করানো শুরু হবে, বিভিন্ন রকম কেস আছে। আহ দেখা যাক, হাইকোর্ট যেভাবে বলবে সেটাই তো হবে। আমরা হাইকোর্টের উপরে নজর রাখবো। আলটিমেটলি আমাদের হাতে আছে আমাদের পয়েন্টস, আমাদের সিনিয়র লয়ার দেওয়া আছে, এবং তার ভিত্তিতে কি হয় সেটা হাইকোর্টে বোঝা যাবে। আচ্ছা, আর একটা অ্যাডিশনাল একটা ইনফরমেশন সবাইকে দিয়ে রাখি। সেটা হচ্ছে আজকে আমরা বিভিন্ন গ্রুপগুলোতে আমাদের যে রিভিউ ফাইলগুলো হয়েছিল, 44টা রিভিউ ফাইল এবং হাইকোর্টের যে 4টে কেস, সেই 4টে কেসের কিন্তু ডিটেলস, কার নামে কেস হয়েছে এবং তার ডায়েরি নাম্বার ডিটেলস দিয়ে দিয়েছি বিভিন্ন ভেরিফাইড গ্রুপগুলোতে। তো এখানে যে নতুন করে যে কনফিউশনটা উঠে আসছে, অনেকে মানে প্রশ্ন করছেন যে ওখানে ম্যাক্সিমাম ডায়েরি নাম্বার গুলো হচ্ছে 1 থেকে 7 বা 4 থেকে 7, 1 থেকে 3-এর বা 1 থেকে 2-এর কেন দুটো রিভিউ? তো বেসিক্যালি বিষয়টা ওরকম নয়। আমাদের মূল ড্রাফট কিন্তু একই, 3 রকম ড্রাফট, একটা 1 থেকে 3 বা 1 থেকে 2 এক ধরনের ড্রাফট, 3 থেকে 7 এক ধরনের ড্রাফট, আর 1 থেকে 7 এক ধরনের ড্রাফট। সমস্যাটা হয়ে গেছে যে 1 থেকে 3 বা 1 থেকে 2 এই যে ড্রাফটটাতে যে ডায়েরি নাম্বার গুলো সব মার্জ আছে। আমাদের তো সুপ্রিম কোর্টে আমরা যখন রিট পিটিশন ফাইল করেছিলাম সেই সময় কিন্তু আমাদের অনেকগুলো ডায়েরি মানে মাল্টিপল ডায়েরি নাম্বার ছিল, প্রায় 30টার কাছাকাছি, 24-25টা ডায়েরি নাম্বার ছিল। তো সেই 24-25টা ডায়েরি নাম্বার 1 থেকে 3 এবং 1 থেকে 2 এর ক্ষেত্রে আমাদের ড্রাফটে কিন্তু মার্চ করা আছে। ওই 22টা যেমন 1 থেকে 3 এবং 1 থেকে 3-এ যেমন 22খানা ডায়েরি নাম্বার দেওয়া আছে। এই 22টা ডায়েরি নাম্বার আমরা মার্চ করেছি বলে কিন্তু একটা রিভিউ, আমরা যদি 22টা আলাদা আলাদা রাখতাম ডায়েরি নাম্বার তাহলে কিন্তু আমাদেরও 22টা রিভিউ হতো। এটা কেন করা হয়নি? কারণ ভলিউমটা অনেক মানে বেড়ে যাবে বা আপনার অনেক কাজের মানে লয়ারদের সেই সময় তাড়াতাড়ি দ্রুত ফাইলিং এর জন্য অনেক মানে সুবিধার্থে কিন্তু ওই একসঙ্গে মার্চ করে ফাইল করা আছে। কিন্তু মূল ড্রাফট তিনটে অনেকে মানে এটা ভুল করছেন, বুঝতে ভুল করছেন বা অনেকে ভুল বোঝাচ্ছে। এরকম হচ্ছে যে 1 থেকে 3-এর মাত্র একটা বা 1 থেকে 2-এর মাত্র একটা দুটো রিভিউ, আর বাকি সব 1 থেকে 7 বা 4 থেকে 7-এর এতগুলো রিভিউ। বিষয়টা ওরকম নয়। বিষয়টা হলো যে মাল্টিপল ডায়েরি নাম্বার গুলো দিয়ে ওগুলোর মার্চ করেনি, এটাতে মার্চ করা ওটাতে মার্চ করা নেই, তাই কিন্তু কনফিউশনটা মানে ক্রিয়েট হয়েছে। প্রত্যেকটা রিভিউ আমাদের যথেষ্ট গ্রাউন্ড দিয়েই বানানো হয়েছে, বাকিটা ওনাদের হাতে, ওনাদের বিবেচনার উপরে। ওনারা রিভিউ ড্রাফট গুলো পড়ে বিবেচনা করবেন এবং আমাদের রিভিউ ড্রাফট গুলো আমরা মনে করি যে যথেষ্ট স্ট্রং হয়েছে। সেটা সেই বিষয়গুলো যে কেন মনে করি স্ট্রং সেই বিষয়গুলো আগামীতেও আমরা ভিডিও আকারে এরকম ভিডিও আকারে তুলে ধরবো। হ্যাঁ, লিগাল বিষয় সবসময় ওপেনলি বলা যায় না, কিন্তু কিছু কিছু বিষয় আমরা বলতে অবশ্যই পারি, কারণ ফাইলিং হয়ে গেছে, এখন আর কোনো নেই। কিছু কিছু জিনিস সেখানকার কিছু কিছু বিষয় যে রিভিউ ড্রাফটের যে মূল বিষয়গুলো কিন্তু আগামী দিনে আমরা আপনাদের কাছে তুলে ধরবো এরকম ভিডিওর মাধ্যমে। ব্যাস এটুকুই বলা ছিল। আর একটা লাস্ট কথা বলবো, আপনাদের সকলকে রিকোয়েস্ট, যারা পিটিশনার আমাদের বা নাও পিটিশনার হতে পারেন, কোনো অসুবিধা নেই, আন্দোলনেও তো কমসে কম আসেন, সবাই আসবেন। আর আপনারা পড়ুন, এখন ট্রান্সলেটর আছে, গুগল স্ক্যানার আছে, লেন্স স্ক্যানার আছে। আপনারা যদি ইংরাজি না পারেন বাংলায় কনভার্ট করুন, প্রত্যেককে ড্রাফট করুন, প্রত্যেককে রিভিউ ড্রাফট করুন, ইনক্লুডিং আমাদের সহ সবার ড্রাফট করুন। তাহলে পরে কি হবে, লিগাল ম্যাটার্স গুলো আপনারা বুঝতে পারবেন। এই যে আপনারা অনেক সময় বলেন আমরা কি করছি, ওরা কি করছে, এরা কি করছে, এরা কত দূরে এগুলো, ওরা কত দূরে এগুলো, কোনো প্রয়োজনই হবে না যদি আপনারা লেন্স স্ক্যানার দিয়ে একটুখানি ড্রাফট গুলো পড়েন। তাহলে আপনারাও একটু বুঝতে পারবেন, সব ব্যাপারগুলো আপনাদের কাছে অনেকটা ক্লিয়ার থাকবে, যেখানে আর কাউকে কিছু বলতে হবে না। সুতরাং আপনাদের রিকোয়েস্ট করব, একদম আন্তরিকভাবে রিকোয়েস্ট করবো। কেন আমরা বারবার বলছি রিকোয়েস্ট কেন করছি, কারণ আপনাদের কাছে অনেক কিছু ক্লিয়ার হবে। আপনারা পড়ুন, ড্রাফট গুলো পড়ুন, ঠিক আছে? আর আন্দোলনে অবশ্যই আসুন, আর কালকে আবার আপডেট নিয়ে আমরা আসবো।